আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিব। স্ক্রিনটা আসার পরে কেউ একজন আমাকে একটু কনফার্ম করবা যে স্ক্রিনটা দেখা যাচ্ছে ঠিক মতো। এই কি হলো? এই আচ্ছা, আর আমি ক্লাস নেওয়ার সময় কাইন্ডলি সবাই একটু মিউট করে রাখো। কোনো কিছু জিজ্ঞেস করতে হলে আনমিউট করে জিজ্ঞেস করো, বাট নর্মাল অবস্থায় সবাই একটু মিউট করে রাখো। ঠিক আছে, তাইলে আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে। জি ম্যাম, দেখা যাইতেছে। আচ্ছা, তাহলে আমি তোমাদের একটা রেকর্ডেড ক্লাস দিছিলাম। এখানে পাওয়ার সিস্টেমের যে ইন্ট্রোডাকশন বা শুরুর যে পয়েন্টটা, অ্যাকচুয়ালি ওই পার্টটাই হচ্ছে ইম্পর্টেন্ট। পাওয়ার সাপ্লাইয়ের যে স্কিমটা ছিল সেটা দেখাইছিলাম। তো এই ক্লাস কয়জন দেখছো আমি জানি না, বাট এখান থেকে যে একটা ইম্পর্টেন্ট বিষয় বলার, তোমাদের একটা ডায়াগ্রাম আঁকছিলাম আমি। ডায়াগ্রামটা আচ্ছা, এই যে, যদিও আমি ডায়াগ্রামটা এইভাবে 2 স্টেপে আঁকছি, তোমরা হচ্ছে যদি ডায়াগ্রামটা পরীক্ষায় আসে, তোমরা হচ্ছে খাতাটাকে আড়াআড়ি নিয়ে আঁকবা। ঠিক আছে, যেন এক লাইনে সুন্দরভাবে দেখা যায়। এখন এই ডায়াগ্রামটা আমি কেন বের করলাম, এটা বের করার রিজন হচ্ছে এখানে দেখো, একটা জেনারেশন স্টেশন থেকে শুরু করে একদম কনজিউমার পর্যন্ত সবগুলা স্টেপ এখানে সুন্দরভাবে দেওয়া আছে। এখন এই সবগুলা স্টেপে, মানে স্টেপ বাই স্টেপ আমি যখন যাব, প্রতিটা পর্যায়ে আমাদের কতগুলা ইনস্ট্রুমেন্টেশন আছে, তারপর এটাকে আমি কতগুলা ভাগে ভাগ করে ফেলছিলাম। এখন প্রতিটা ভাগ নিয়ে যারা পাওয়ার সিস্টেম অ্যাকচুয়ালি পড়ে, তাদের হচ্ছে প্রতিটা ভাগের ওপর আলাদা করে একটা চ্যাপ্টার পড়তে হয়। তো এই কারণে এই ইন্ট্রোডাকশনটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট তোমাদের। তোমরা যেটা করবা, এই লাইন ডায়াগ্রামটা, এসি সাপ্লাই স্কিমের লাইন ডায়াগ্রামটা একেবারে, এই যে মানুষ হচ্ছে 1 থেকে 30 পর্যন্ত যেমন পিরিয়ডিক টেবিল মুখস্থ করে ফেলে, সেরকম একেবারে মুখস্থ করে ফেলবা, লিস্ট এই পরীক্ষাটার জন্য। তো এখানে দেখো জেনারেশন স্টেশন যেটা আছে এবং সেটার করেসপন্ডিং ভোল্টেজ কত, তারপরে ট্রান্সফরমারের করেসপন্ডিং ভোল্টেজ কত, সবগুলা। তো পরীক্ষায় যেভাবে কোয়েশ্চেন আসতে পারে, এখানে ধরো জিএস লেখা, জেনারেশন স্টেশন বা জেনারেটিং স্টেশন, তারপর লেখা হচ্ছে প্রাইমারি ট্রান্সমিশন। তো এই কথাগুলা দেওয়া থাকবে না। হয় আসতে পারে যে এসি সাপ্লাই স্কিম পুরাটা এক্সপ্লেইন করো, সেটা তো একেবারে ডেসক্রিপটিভ একটা কোয়েশ্চেন হয়ে গেল। আর যদি একটু অন্যভাবে দিতে চাই, তাহলে হচ্ছে এই লাইন ডায়াগ্রামটা আমি দিয়ে দিব, হয়তো বা অর্ধেক দিতে পারি, পুরোটাও দিতে পারি। দেওয়ার পরে যে ধরো প্রাইমারি ডিস্ট্রিবিউশন যেটা, সেই জায়গায় আমি দিয়ে রাখলাম হচ্ছে তোমার, আর এই জায়গায় প্রাইমারি ট্রান্সমিশন না দিয়ে আমি দিলাম হচ্ছে এ। তারপরে এখানে হচ্ছে তোমার ধরো সাবস্টেশন কোনটাই, এই যে এসএস লেখা সাবস্টেশন, এখানে সংক্ষেপে লিখছি, বইয়ের ডায়াগ্রামে তুমি ভালোভাবে পুরাটা পাবা। ধরো এসএস না দিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে বি। তারপর আমি বললাম যে বি হচ্ছে এক্সপ্লেইন করতে, বা এ উপায়টা এক্সপ্লেইন করতে, বা এটা হচ্ছে ফিল আপ করতে বললাম। আমি এখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক বক্স দিয়ে বললাম এই লাইন ডায়াগ্রামটা ফিল আপ করতে। তো এই কারণে এই লাইন ডায়াগ্রামটা পুরাটা মুখস্থ করবা। আর আজকে এটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে এখানকার যেই ডিস্ট্রিবিউশনের যে পার্টটা, সেই পার্টটা নিয়ে আমি আজকে কিছু কথা বলবো, এবং সাবস্টেশন নিয়ে কথা বলবো। এবং ডিস্ট্রিবিউশন সাবস্টেশন দুটাই খুবই হচ্ছে ইম্পর্টেন্ট টপিক। তাহলে এখন আমরা শুরু করি। ডিস্ট্রিবিউশন তোমাদেরকে আমি জাস্ট এটা একটু দেখাইছিলাম, যে একটা এরকম ডায়াগ্রাম এঁকে, এটার এখন মানে এক্সপ্লানেশন যাই। এক্সপ্লানেশন খুবই সহজ, এগুলা পুরাই থিওরিটিক্যাল পড়ালেখা, জাস্ট মুখস্থ টাইপের পড়ালেখা, যে এটা এত প্রকার হয়, এটা এই কাজ করে, এতটুকু। সো আশা করি পয়েন্ট আউট করে পড়লে তোমাদের মনে রাখতে অসুবিধা হবে না। ঠিক আছে, তাইলে আজকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। এবং ডিস্ট্রিবিউশন সিস্টেমের ফার্স্টেই যেটা পড়বো সেটা হচ্ছে এটার ক্লাসিফিকেশন। ঠিক আছে, তো ডিস্ট্রিবিউশন সিস্টেম আমরা কিভাবে ক্লাসিফাই করতে পারি, অনেক উপায়ে ক্লাসিফাই করতে পারি। যেমন ধরো ফার্স্টেরটা হবে হচ্ছে আমাদের নেচার অফ কারেন্ট, মানে কোন টাইপের কারেন্ট যাচ্ছে সেটার উপর ডিপেন্ড করে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম পুরাটাকে আমরা 2 ভাগে ভাগ করতে পারি। বুঝতেই পারতেছো কারেন্টের টাইপ কি কি হয়, একটা হচ্ছে ডিসি আর একটা হচ্ছে এসি। তাহলে এখানেও হবে আমাদের হচ্ছে ডিসি ডিস্ট্রিবিউশন, আর একটা হবে হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তো ডিসি হবে একটা আর এসি। তাহলে ডিসি ডিস্ট্রিবিউশনে বোঝা যাচ্ছে যে আমাদের এইখানে শুধুমাত্র ডিসি কারেন্ট ডিস্ট্রিবিউট করা হবে, এবং এসি ডিস্ট্রিবিউশনে হচ্ছে এসি কারেন্ট ডিস্ট্রিবিউট করা হবে। আচ্ছা, এটা গেল নেচার অফ কারেন্টের উপর ডিপেন্ড করে। এর পরের টাইপটা হচ্ছে আমাদের টাইপ অফ কনস্ট্রাকশন, মানে কনস্ট্রাকশনটা কিরকম সেটার উপর। তাহলে এখন তোমরা একটু মানে দেখো খেয়াল করে, যে ডিস্ট্রিবিউট হয়ে যে আসতেছে, আমরা মাঝে মাঝে দেখি যে আমাদের মাথার উপর দিয়ে কতগুলা তার গেছে।
মাঝে মাঝে না, ম্যাক্সিমাম জায়গাতেই দেখি যে আমাদের মাথার উপর দিয়ে তার গেছে। তার মানে এই জিনিসটা হচ্ছে ওভারহেড সিস্টেম। আর দেখবা যে কত জায়গায়, বিশেষ করে বাইরের কান্ট্রি গুলাতে ম্যাক্সিমাম এই সিস্টেম করা হয় যে বাইরে আমরা কোনো তার দেখতে পাই না, রাস্তার হাইওয়েতে কোনো ধরনের তার দেখা যায় না, সবকিছু গেছে হচ্ছে আন্ডারগ্রাউন্ড। ইভেন হচ্ছে আমাদের দেশে সিলেটে হচ্ছে এরকম আন্ডারগ্রাউন্ড আছে। তাইলে টাইপ অফ কনস্ট্রাকশন এটার উপর ডিপেন্ড করে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হইলো হচ্ছে ওভারহেড, যেখানে প্রতিটা কম্পোনেন্ট আমরা চোখে দেখতে পাবো, মাথার উপর দিয়ে যাবে, মানে পোল সিস্টেমে। আর আরেকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড। তো কোনটার কেমন সুবিধা বা কি, এই জিনিসগুলো আমরা আজকে একটু আলোচনা করব, ঠিক আছে? এখন ওভারহেড সিস্টেমটা হচ্ছে আমার এই আন্ডারগ্রাউন্ড সিস্টেমের থেকে অনেক বেশি চিপার। ইভেন বলা যায় 5 to 10 times চিপার। তুমি বুঝতেই পারতেছো, আন্ডারগ্রাউন্ডে করতে হলে আমাদের মাটি খুঁড়তে হবে, আন্ডারগ্রাউন্ডের নিচে তার নিয়ে যাব, সেই তারটাকে ভালোভাবে ইনসুলেশন করতে হবে যেন পানি ঢুকে না যায়, সেই ব্যবস্থা করতে হবে। তো ইনস্টলেশন খরচটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের অনেক বেশি, বাট লং টার্ম যদি চিন্তা করো সেই দিক থেকে আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে সেফেস্ট। এবং এটা হচ্ছে তোমার মানে পাওয়ারটা সাপ্লাইটা খুব সুন্দরভাবে দেয়। ওভারহেডে অনেক ধরনের প্রবলেম থাকে, ধুলা বালি আইস টাইস নানা ধরনের প্রবলেম, বাট আন্ডারগ্রাউন্ডে এই প্রবলেম গুলো খুব কম হয়। আচ্ছা, এটা গেল হচ্ছে কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে। এরপর 3 নাম্বার যেই ক্লাসিফিকেশনটা হবে সেটা হচ্ছে স্কিম অফ কানেকশন। স্কিম অফ কানেকশন মানে এটাকে আমরা কিভাবে কানেক্টেড করছি, মানে অনেকটা বলতে পারো যে তুমি কয়টা মাথা থেকে কয়টা মাথা বের হয়েছে, ব্যাপারটা এরকম, ঠিক আছে? তাহলে স্কিম অফ কানেকশনের ফার্স্টের যে টাইপটা সেটা আমরা বলি হচ্ছে রেডিয়াল সিস্টেম। তো এটা জাস্ট এরকম বৃত্তাকার সিস্টেম, এক জায়গা থেকে যাবে ঘুরে আবার আরেক জায়গায় রিয়ান আসবে, রেডিও এরকম, ঠিক আছে? এরপরে হচ্ছে হ্যাঁ আমাদের রিং মেইন, এরপরেরটা হচ্ছে রিং মেইন সিস্টেম, এরপরেরটা হচ্ছে আমাদের ইন্টারকানেক্টেড সিস্টেম, ঠিক আছে? তাহলে এখন আমরা এটার সবগুলো ডিটেলস পড়তে গেলে অনেক লেন্দি হয়ে যাবে ক্লাস, আমরা এখানে এসি ডিস্ট্রিবিউশনের ডিটেলসটা পড়বো। আর এখানে এসি ডিস্ট্রিবিউশন পড়তে গিয়ে আমাদের যে টপিক গুলা চলে আসবে সেগুলা দেখবো, ঠিক আছে? তাহলে এখন তোমাদের এখান থেকে কোশ্চেন যেটা একদম ডিরেক্ট ডিসক্রিপটিভ কোশ্চেন, যে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্লাসিফিকেশন এক্সপ্লেইন করো। তখন তোমরা বলবা রিয়ান যে এসে তিন বুঝনা ভাবে আমরা। আমরতে না বলছ আচ্ছা, একটু সবাই মিউট করে রাখো কাইন্ডলি। তারে না তারে ওখানে তারে ওখানে ইসমাত প্ল্যান নাকি দেখুন এতে লিস্ট সবাই উড়ানা একটু দেখো মিউট ঠিকই করো, আছে কে কথা এ বলতেছো? কেমনে জানি ঢাকা নাসিফ মেডিকেলে উল্টা আহমেদ, করে লাইছে আমি নাসিফ আহমেদ ঢাকা মেডিকেল দেখ মিউট কত করো। এক নম্বরে সেটা দেন আচ্ছা, তাহলে এখন আমরা পড়বো হচ্ছে এসি ডিস্ট্রিবিউশন। তো তোমরা পড়ার সময় যেটা খেয়াল করবা, যে প্রতিটা একটা টপিক নিবা, সেই টপিকের এরকম পয়েন্ট গুলা আগে ডিফাইন করবা, যে কি কি বৈশিষ্ট্য আছে, তারপর পয়েন্ট আকারে ধরে ধরে একবার মুখস্থ করবা। এখানে মানে একেবারে ফিজিক্সের কোনো কনসেপ্ট নাই এটার ভিতরে পড়ার জন্য, আছে সেগুলা হচ্ছে অনেক ডেপথে যখন যাব তখন, বাট প্রথম ইন্ট্রোডাকশনে আমাদের তেমন কোনো কনসেপ্ট নাই। সো জাস্ট হচ্ছে একটা টপিক নিবা, সেটা ধরে ধরে এটার পয়েন্ট খুঁজে খুঁজে বের করবা, যে এই পয়েন্ট গুলো আমি মনে রাখবো, সেইভাবে অ্যান্সার করবা পরীক্ষার খাতায়, জাস্ট পয়েন্ট গুলাকে সেন্টেন্সে কনভার্ট করবা। আচ্ছা, আরেকটা বলে দিই, ডিস্ট্রিবিউশন সিস্টেম হচ্ছে তোমাদের যে আগের যে শীট আছে, আগের একটা টিচারের ওনার শীটেও পাবা, বাট আমি তোমাদের একেবারে বইয়েরই রেফারেন্স দেই। বইয়ের চ্যাপ্টার 12 এটাতে ডিস্ট্রিবিউশন আছে, এবং বইটা হচ্ছে প্রিন্সিপাল অফ পাওয়ার সিস্টেম, VK মেহতা। রাইটার হচ্ছে VK মেহতা, বা মেহতার বই বললেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে চ্যাপ্টার 12-এ আছে হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। আচ্ছা, তাহলে এখন আমরা এসি ডিস্ট্রিবিউশনে যাই। এসি ডিস্ট্রিবিউশনে আমাদের ফার্স্টের যে ইয়াটা, মানে ফার্স্টের স্টেপটা আমরা জানি হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এটা আমরা এসি সাপ্লাই স্কিমেও দেখে আসছি। ফার্স্টের স্টেপ প্রাইমারি ডিস্ট্রিবিউশন। এখন প্রাইমারি ডিস্ট্রিবিউশনটা কি হবে? এটা হচ্ছে আমাদের বাসাবাড়ি বা ইউটিলাইজেশনে যে ভোল্টেজটা থাকে, সেই ভোল্টেজের থেকে হায়ার ভোল্টেজে যে ডিস্ট্রিবিউশনটা শুরু হয়। তার মানে বোঝা যাচ্ছে জেনারেশন স্টেশন থেকে এটা ট্রান্সমিট হয়ে এসে ফার্স্ট যেই জায়গায় শুরু হইলো,
এখান থেকে সব জায়গায় জায়গায় যাবে, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি ডিস্ট্রিবিউশন। তাহলে এইখানকার কি পয়েন্ট হচ্ছে তোমার হায়ার ভোল্টেজ। কার থেকে হায়ার ভোল্টেজ? আমাদের নর্মাল যে ইকুইপমেন্টস গুলো আছে সেখান সেটার থেকে হায়ার ভোল্টেজ। তাহলে হায়ার ভোল্টেজ দেন জেনারেল ইউটিলাইজেশন। আচ্ছা, এবং এখানে কি করে, এটা হচ্ছে লার্জ ব্লক গুলা হ্যান্ডেল করে। লার্জ ব্লক বলতে কি বোঝাচ্ছি, ধরো আমাদের একটা ইন্ডাস্ট্রিতে পাওয়ার দিতে হবে। এখন ইন্ডাস্ট্রি স্বাভাবিকভাবে আমাদের লোকাল এরিয়ার থেকে একটু দূরে থাকে, এবং আমরা দেখছি জেনারেশন যেখানে হয় সেটা অনেক দূরে দূরে জেনারেশন হয়, এবং মেইন প্রথম যে সাবস্টেশনটা সেটা আমাদের লোকালয় থেকে একটু দূরে থাকে। তাহলে দেখা যাচ্ছে ইন্ডাস্ট্রিতে আমি যে পাওয়ার সাপ্লাই দিব সেখানে আমার প্রচুর হাই ভোল্টেজের জিনিসপত্র আছে। তো ওইখানে আমি সাপ্লাই দেওয়ার জন্য প্রথমেই ফার্স্টেই ট্রান্সমিট করে যেখানে এসে পৌঁছালো সেই জায়গা থেকে সরাসরি কানেকশন দিব, ঠিক আছে? তাহলে এটাই বোঝাচ্ছে হ্যান্ডেল লার্জ ব্লক অফ ইলেকট্রিক্যাল এনার্জি। ধরো একটা বয়লার কাজ করতেছে অনেক, এটা ইভেন কতগুলা মোটর বা পাম্প আছে তোমার 9 মেগাওয়াট। তো 9 মেগাওয়াট একটা হিউজ পাওয়ারের পাম্প। তো এই পাম্প গুলাতে তো আমরা হচ্ছে একটা মানে ধরো এই ঢাকা সিটির মধ্যেও বসাবো না, আহ, কোনো জায়গায় আবাসিক এলাকা আছে সেটার আশেপাশেও বসাবো না, এটাকে নর্মালি সাবস্টেশনের কাছাকাছি বসাবো। সেই জায়গায় যে ডিস্ট্রিবিউশনটা সেটাকে হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন দিয়ে করা হয়। তো লার্জ ব্লক অফ ইলেকট্রিক্যাল এনার্জি বলতে পারো বা পাওয়ার বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, এখন তাইলে ভোল্টেজটা কত হতে পারে প্রাইমারি ডিস্ট্রিবিউশনের যে ভোল্টেজ? প্রাইমারি ডিস্ট্রিবিউশনে এই ভোল্টেজটা ডিপেন্ড করবে হচ্ছে কোথায় দেওয়া হচ্ছে। তার মানে দ্য ভোল্টেজ ডিপেন্ডস অন এভাবে লিখতে পারি, হোয়ার টু কনভেট, কোন জায়গায় কনভার্ট করা হচ্ছে, এবং হাউ মাচ দ্য ডিস্টেন্স ইজ। তো আমি যেভাবে একটু কিওয়ার্ড আকারে লিখতেছি তোমরাও নিজেদের খাতায় এভাবে কিওয়ার্ড আকারে লিখে লিখে মুখস্থ করবা, না হলে এত বড় অনুচ্ছেদ জানি না কারো হচ্ছে হয়তো মেমোরাইজেশন ক্ষমতা অনেক বেশি, তারা মুখস্থ করতে পারবে, ঠিক আছে? তাইলে এটা, তাইলে এই ভোল্টেজ প্রাইমারি ডিস্ট্রিবিউশনের ভোল্টেজের অ্যামাউন্ট গুলো লিখি। সাধারণত 11 কেভি, 6.6 কেভি, 3.3 কেভি, ঠিক আছে? বা নর্মালি ইয়াতে লেখা দেখবা 6600 ভোল্ট এবং হচ্ছে 3300 ভোল্ট, ঠিক আছে? এইভাবে লেখা থাকে। তাহলে এই ইকোনমিক কনসিডারেশনের জন্য এটাতে আমাদের কোন ধরনের ওয়্যার ইউজ হয়? এটাতে আমাদের ইউজ হয় হচ্ছে 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। তাইলে দেখো, এসি পাওয়ারের মধ্যে প্রাইমারি ডিস্ট্রিবিউশন থাকবে। প্রাইমারি ডিস্ট্রিবিউশনের মধ্যে আমি এখানে মোটামুটি 4টা পয়েন্ট লিখলাম। এই 4টা পয়েন্টকে যদি তুমি সেন্টেন্স আকারে লিখে ফেলো মোটামুটি তোমার হাফ পেজের মতো হয়ে যাবে। তো এভাবে মুখস্থ করে জিনিসগুলা লিখবা, ঠিক আছে? তাইলে এখন এটা হচ্ছে বোঝা গেল লার্জ ব্লক মানে বিগ কনজিউমার যেগুলা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ফ্যাক্টরি বা ইন্ডাস্ট্রিতে এটা সাপ্লাই দেওয়া হয়। তারপর সেখান থেকে আবার পরের যে সাবস্টেশন সেগুলাতে দেওয়া হয়। তাহলে সেই পার্টটাকে আমরা বলি হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। ওকে, তাহলে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। আর এখানে আমি যদি বলি যে এটার একটা চিত্র যদি স্কেমেটিক আঁকতে চাই আগেরটার, তাইলে তুমি এভাবে দেখাবা যে একটা সাবস্টেশন এখানে আছে, সাবস্টেশন থেকে 3 ফেজ 3 ওয়্যার লাইন যাচ্ছে। সেই লাইন থেকে তুমি 3টা লাইন থেকে আমার আসবে, ধরো ফার্স্টে আসবে হচ্ছে ফ্যাক্টরিতে, ওকে এরকম থাকবে। তারপর আবার আরেকটা সাবস্টেশনে যাবে যেখান থেকে ধরো আমি রেসিডেন্সিয়াল এরিয়াতে দিব, তাহলে এটা আরেকটা সাবস্টেশন এঁকে রাখবা। তারপর আরো কয়েকটা 4-5টা সাবস্টেশনে যেতে পারে। তো আমি এখানে 3টা এঁকে দিই, 2 3, এটা হচ্ছে আরেকটা সাবস্টেশন। তাইলে এই যে এই পয়েন্টটা থেকে এই দিকে এতটুকু হচ্ছে আমার প্রাইমারি সাবস্টেশন। তাইলে এটা হচ্ছে বইয়ের ফিগার নাম্বার 12.2, এটা একটু দেখবা। তোমাদের যদি পিডিএফটা লাগে আমি পিডিএফটা আপলোড দিয়ে দিব, ঠিক আছে? এটা হচ্ছে ফিগার 12.2, আমি এটা শর্ট করে সংক্ষেপে আঁকছি, ওইখানে ঘর বাড়ি দিয়ে আঁকানো আছে। আচ্ছা, তাইলে এবার আসি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন হচ্ছে, তাইলে আমরা এই পয়েন্ট গুলার রেসপেক্টে লিখি। ফার্স্টের পয়েন্ট লিখছি হায়ার ভোল্টেজ দেন জেনারেল ইউটিলাইজেশন, তার মানে বোঝা যাচ্ছে সেকেন্ডারিটা হবে জেনারেল ইউটিলাইজেশনের যে ভোল্টেজ সেটাই। তাইলে এটা হবে আমাদের, এভাবে লিখি যে ভোল্টেজ রেঞ্জ
কি লেখা যায়, ভোল্টেজ রেঞ্জ অ্যাট হুইচ কনজিউমার ইউটিলাইজেস, মানে কনজিউমাররা যেই ভোল্টেজে জিনিসপত্রগুলা চালায় সেটাতে হচ্ছে এটা কাজ করে। তাইলে এটার পরিমাণটা কিরকম, এখানে দেখো। তাইলে সেকেন্ড পয়েন্টটা ছিল আমাদের হ্যান্ডেল লার্জ ব্লক, এই পয়েন্টটা আমাদের এখানে একেবারেই দরকার হচ্ছে না। এখানে কি একেবারে সরাসরি কনজিউমারে চলে যাচ্ছে। তারপরের পয়েন্টটা হচ্ছে ভোল্টেজ ডিপেন্ড অন হোয়ার টু কনভার্ট হাউ মাচ দ্য ডিস্টেন্স, এই পয়েন্টটা সেম টু সেম থাকবে, কিন্তু ভোল্টেজের মাপ যেটা, ভোল্টেজের মাপ হবে আমাদের হচ্ছে 400 থেকে 230, মানে আমাদের বাসার ভোল্টেজ একেবারে। এবং ওয়্যারিং সিস্টেমটা থাকে হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার, আগেটা কিন্তু 3 ফেজ 3 ওয়্যার ছিল। এন্ড 4 ওয়্যার বলতে কি বুঝায়, 4 ওয়্যার বলতে আমাদের লাইনের 3টা তার থাকে আর একটা নিউট্রাল তার থাকে। এখন আমি যখন বাসায় কোনো একটা জিনিস ইউটিলাইজেশন করতেছি, তখন আমাদের নিউট্রালটা অবশ্যই জরুরি। নিউট্রাল না থাকলে ইলেকট্রিক শক খাওয়ার একটা বিশাল প্রবণতা থাকে। তাই এখানে আমরা ফোর্থ একটা ওয়্যার দিয়ে এখানে নিউট্রাল কানেকশন দিই। তাইলে এইভাবে মনে রাখবা যে ওই ডিস্ট্রিবিউশনটাতে কারেন্ট এবং ভোল্টেজ বা পাওয়ারের পরিমাণও হাই, তার মানে এখানে হচ্ছে অলরেডি সেফটি সবকিছু থাকে, মেইনটেনেন্স ডিপার্টমেন্ট আলাদাই থাকে। তো এখানে আমাদের 3 ওয়্যারটা দরকার নাই। আর এখানে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনে যেহেতু একদম বাসায় সরাসরি একেবারে, মানে যে কিছুই জানে না সেই মানুষ থেকে শুরু করে যে কোনো পর্যায়ের মানুষ এটা ব্যবহার করতেছে, তো অবশ্যই এখানে আমাদের সেফটিটা এনশিওর করে দিতে হবে। তাই ফোর্থ একটা ওয়্যার দিয়ে আমরা এখানে নিউট্রাল একটা কানেকশন দিয়ে দিই, ঠিক আছে। তাইলে এটা গেল, এখান থেকে এই 3টা পয়েন্ট মনে রাখলেই ইনাফ। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের একটা চিত্র আছে বইয়ে, এটা হচ্ছে ফিগার 12.3। এখন আমি তোমাদের জন্য ফিগারটা জাস্ট একটা ব্লক ডায়াগ্রামের মতো করে এঁকে দিচ্ছি। তাহলে দেখো এখানে আমাদের 3 ফেজ যেটা আসলো, ধরো 3 ফেজের 3টা লাইন আসছে 3 ওয়্যার, আর নিউট্রালের হচ্ছে আমাদের আরেকটা, আচ্ছা একবার 3টা লাইনই আর কি, আমি এত দরকার নেই। আচ্ছা, তাহলে এখন কি হবে, এখন আমাদের ভোল্টেজটা কমানোর জন্য অবশ্যই আমরা এখানে ট্রান্সফরমার ইউজ করি। আচ্ছা, তোমরা এভাবে লেখো না XFR, এটা শর্টকাটে আমরা লিখি ট্রান্সফরমার ব্যবহার করতে, তোমরা এখানে ট্রান্সফরমার লিখবা। তারপর এখান থেকে কি চলে যাবে, এখান থেকে আমার চলে যাবে হচ্ছে 3 ফেজ 4 ওয়্যার সিস্টেম, ঠিক আছে। তো আমরা 3 ফেজ যেটাকে হচ্ছে নর্মালি ABC ফেজ দিয়ে পড়াই, এসি পাওয়ারে পড়াইছিলাম, বাট একেবারে কনভেনশনাল ইউজে এগুলা ইউজ করা হচ্ছে রেড, ইয়েলো এন্ড হচ্ছে ব্লু। আর গ্রাউন্ডটা নর্মালি হচ্ছে বা নিউট্রালটা হচ্ছে ব্ল্যাক থাকে। তাহলে এখানে দেখবা ফেজের জায়গায় লেখা থাকে হচ্ছে আর, তারপর আবার লেখা থাকে ওয়াই, তারপর আবার লেখা থাকে বি, আর নিউট্রালে হচ্ছে এন। তাহলে এই 4টা ওয়্যার চলে গেল। এই 4টা ওয়্যার এখন আমার কোথায় চলে যাবে, যেই বাসা বাড়িতে দরকার সেখানে। তাহলে ধরো এখান থেকে তুমি দিবা হচ্ছে উম, এখানে কানেক্ট করে দিলা, একটা হচ্ছে এখান থেকে দিলা একটা বাসায়, এখানে আমরা সিঙ্গেল ফেজে দিতে দিতে পারি, আমি ব্লকই আঁকি। এটা হচ্ছে তোমার হাউস 1, তারপর আরেকটা ফেজ এবং আরেকটা নিউট্রাল এখান থেকে দিয়ে দিলা হচ্ছে হাউস 2। আর ছোট ফ্যাক্টরি যেটা, ধরো যেই ফ্যাক্টরিতে আমাদের 3 ফেজ লোড আছে, সেখানে আমরা হচ্ছে এই যে 3টা ফেজ থেকে এবং একটা নিউট্রাল থেকে এইভাবে স্মল ফ্যাক্টরিতে দিয়ে দিতে পারি। তো এরকম একটা চিত্র এঁকে দিলেই হবে। স্মল ফ্যাক্টরি এখানে লিখে দেই আমি 3 ফেজ লোড, এই যে 3 ফেজে আমরা সংক্ষেপে এভাবে 3 ফাই লিখি। তো তোমরা চেষ্টা করবে এরকম সংক্ষিপ্ত জিনিস না লিখে পুরো ফুল ফর্মটাই লিখে দেওয়ার, ঠিক আছে। তাহলে এখন আরেকটা জিনিস এখানে বলার বিষয়, প্রতিটা ফেজ টু ফেজ যে ভোল্টেজটা থাকে সেটা হচ্ছে আমাদের 400 ভোল্ট, এবং ফেজ টু নিউট্রাল যে ভোল্টেজ থাকে সেটা হচ্ছে 230 ভোল্ট। তাহলে আমরা এখানে আরেকটা পয়েন্ট অ্যাড করি, এটা আমাদের হচ্ছে ফেজ টু ফেজ ভোল্টেজ থাকে 400 ভোল্টের, এবং যে কোনো ফেজের সাথে নিউট্রালের ভোল্টেজ থাকে 230 ভোল্ট। ওকে, তাহলে এই যে দেখো 4টা পয়েন্ট এবং একটা ডায়াগ্রাম, আমাদের সেকেন্ডারি ডিস্ট্রিবিউশনের এক্সপ্লেনেশন কমপ্লিট। ঠিক আছে, তাইলে এটা গেল হচ্ছে আমি চ্যাপ্টার 12 এর নর্মালি বলতেছি 12.1 থেকে 12.3 এই 3টা সেকশন পড়াইছি, ঠিক আছে। তাহলে এটা গেল তোমাদের ডিস্ট্রিবিউশনে। আর কি দরকার, আর দরকার হচ্ছে আমাদের ওভারহেড এবং আন্ডারগ্রাউন্ডের একটা কম্পারিজন। এটা হচ্ছে তোমার সেকশন 12.6, এটা হচ্ছে কম্পারিজন বিটুইন
ওভারহেড আর আন্ডারগ্রাউন্ড। তাহলে আমি এভাবে লিখি ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড। ওকে, তাহলে ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড এটা একেবারে কমন সেন্স অ্যাপ্লাই করে প্রতিটা পয়েন্ট মনে রাখবা। তাহলে ফার্স্টেই যদি পরীক্ষায় আসে এই দুইটার হচ্ছে কম্প্যারিজন দাও, তাহলে তোমরা ফার্স্টে যেটা মনে রাখবা কয়টা পার্থক্য বা কয়টা বিষয়ে আমি কম্প্যারিজন করব, ঠিক আছে? তাহলে বইয়ে তোমার এখানে 10টা দেওয়া আছে, তাহলে ওভারহেড ভার্সেস আন্ডারগ্রাউন্ড এটার পয়েন্ট মনে রাখবা হচ্ছে 10টা। তাহলে এখন আসো একটা একটা করে পয়েন্ট পড়ি। তাহলে এক নাম্বারটা হচ্ছে ফার্স্টে যেটা সবার কনসার্ন, সব বিল্ডিং এ কনস্ট্রাকশনের সময় কি লেখা থাকে, সেফটি ফার্স্ট। তাইলে ফার্স্ট যে কি ওয়ার্ডটা হবে সেটা হচ্ছে আমাদের পাবলিকের সেফটি। ওকে, তাহলে এখন বলো আন্ডারগ্রাউন্ড সিস্টেম সেফ হবে নাকি ওভারগ্রাউন্ড সিস্টেম সেফ হবে? ওভারগ্রাউন্ড বলতেছি, ওভারহেড। তাহলে ধরো তুমি হাঁটতেছো, হাঁটতে হাঁটতে তোমার গায়ে একটা তার ভেঙে ছিঁড়ে পড়ে গেল, আর আন্ডারগ্রাউন্ডে এই ইয়াটা থাকবে না। তাহলে এখন কি হবে? আন্ডারগ্রাউন্ড ইজ মোর সেফ। ঠিক আছে, কারণ এখানে সবকিছু একেবারে মানে মাটির নিচে আছে, এবং যেহেতু মাটির নিচে দিতে হবে এই কারণে আমরা শুরু থেকে ইনস্টলমেন্টের সময় থেকে এটাকে খুব সুন্দরভাবে মানে সেফটি গার্ড যত রকমের প্রোটেকশন দরকার সবকিছু দিয়ে এটাকে ইনস্টল করি। তাহলে 2 নাম্বার পয়েন্ট কি হবে? 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ইনিশিয়াল কস্ট। তাহলে এখন দেখো তুমি একটা জিনিসের সেফটি অনেক বাড়াইতে চাচ্ছ, শুরুতে আমার ইয়াতে সবকিছু সুন্দর সেট আপে দিতে যাচ্ছ, তাহলে সেটার খরচ অবশ্যই শুরুতে বেশি হবে। তাহলে বোঝাই যাচ্ছে আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে এক্সপেন্সিভ। ওকে, তাহলে কস্টিং এর ব্যাপার গেল। এরপর 3 নাম্বার পয়েন্ট আসবে হচ্ছে ফ্লেক্সিবিলিটি। এখন দেখো ফ্লেক্সিবিলিটি মানে বোঝাচ্ছে আমি এটা সহজেই কন্ট্রোল করতে পারবো বা সহজে চেঞ্জ করতে পারবো। ঠিক আছে, এখন আমাদের আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে ধরো মাঝখান দিয়ে যে রাস্তার নিচ দিয়ে যে লাইন গুলা যায় সেগুলোকে ডাক্ট লাইন বলা হয়। ডাক্ট লাইন, ম্যানহোল, এগুলার একেবারে পার্মানেন্টলি এটার মধ্যে দিয়ে প্লেস করা হয়। তাইলে এখন যদি তুমি আবার নতুন একটা লাইন এখানে সংযোগ করতে চাও, এখান থেকে নিতে চাও, তখন আমাদের অবশ্যই নতুন একটা লাইন নিয়ে আসতে হবে, সেটার জন্য আবার নতুন করে একটা রাস্তা খুঁড়তে হবে। তো এই কারণে এক্সপানশনটা এখানে অতটা ইজিয়ার না, ঠিক আছে? কিন্তু ওভারহেড সিস্টেমে ধরো তুমি লাইন নিতে চাও, তুমি আরেকটা পোল বসায় দিলা, সেই পোলের গায়েই হচ্ছে ট্রান্সফরমার যা যা কিছু লাগে সবকিছু দিয়ে সুন্দরভাবে যা যা কন্ডিশন দরকার সবকিছু এক সাইডে সেট করে দিলা। তাহলে এখানে আমাদের ওভারহেডটা হচ্ছে মাচ মোর ফ্লেক্সিবল দেন আন্ডারগ্রাউন্ড। ওকে, তাহলে এখন 4 নাম্বার পয়েন্ট হচ্ছে আমাদের ফল্ট। ফল্ট মানে কি? ফল্ট মানে হচ্ছে ধরো দুইটা লাইনের মধ্যে যা ভোল্টেজ থাকার কথা সেটা নাই, একটা লাইনের মধ্যে দিয়ে কারেন্ট যাওয়ার কথা সেটা যেতে পারতেছে না। তার মানে সিস্টেমে আমাদের যা পাওয়ার কথা ছিল সেটা আমরা কোনো কারণে পাচ্ছি না, কোনো কারণে তারের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, সেই জিনিসটাকে আমরা বলবো হচ্ছে ফল্ট। এখন আন্ডারগ্রাউন্ড সিস্টেম যেহেতু ইনস্টলেশনটা কঠিন, প্লাস এটাতে মানে পরবর্তীতে সমস্যা হলে আবার রাস্তা কাটাকাটি অনেক কিছু প্রয়োজন, তাই প্রথম থেকেই এটাকে খুব কেয়ারফুললি হ্যান্ডেল করা হয়। প্লাস আবার তোমার ওভারহেডে যতটা ডিস্টারবেন্স থাকে আন্ডারগ্রাউন্ডে এতগুলা ডিস্টারবেন্স থাকবে না, এই কারণে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে ফল্টের চান্স হচ্ছে কম। তাইলে এখানে আমরা লিখি চান্সেস অফ ফল্ট ইজ লেস ইন আন্ডারগ্রাউন্ড অথবা রেয়ার ইন আন্ডারগ্রাউন্ড, ইউজি লিখতেছি আন্ডারগ্রাউন্ডকে, ঠিক আছে? তাইলে এখন ফল যেহেতু কম হওয়ার কথা, তাইলে অবশ্যই এটাকে হচ্ছে মানে ভালো, ওভারহেডের থেকে অবশ্যই ভালো। এরপরে আমাদের আছে হচ্ছে অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স মানে তোমার শহরটা দেখতে কত সুন্দর লাগতেছে। স্বাভাবিক, উপর দিয়ে তার যাচ্ছে, তার মানে এটা খুবই হিজিবিজি, আমরা নিজেরাই দেখতে পাই আমাদের শহরের অবস্থা খুবই খারাপ। সো আন্ডারগ্রাউন্ডটা হচ্ছে বেটার, তাইলে এখানেও ইউজি হচ্ছে বেটার। আচ্ছা, অ্যাপিয়ারেন্স এর পর থাকবে হচ্ছে ফল্ট। এটা অ্যাকচুয়ালি ফল্টের এটার মধ্যে চলে যায়, বাট বইয়ে যেহেতু আলাদা করে দেওয়া আছে এই জন্য আমি আলাদাই বলতেছি। ফল্ট লোকেশন এন্ড রিপেয়ার।
এখন তোমার পুরা লাইনে কোথায় আমাদের ফল্ট হয়েছে সেটা লোকেট করা আন্ডারগ্রাউন্ডে খুব কঠিন, যদিও আন্ডারগ্রাউন্ডে ফল্টের পরিমাণই কম, বাট বাই এনি চান্স যদি ফল্ট হয়ে যায় সেটাকে লোকেট করা এবং রিপেয়ার করা বেশ কষ্ট। বাট ওভারহেড তোমার চোখের সামনে সবকিছু আছে, তো তুমি এটা খুবই ভালোভাবে ভিজিবল কন্ডাক্টর গুলা, মানে আমাদের ওভারহেড হচ্ছে অ্যাক্সেসিবল এন্ড ভিজিবল। আমি কিন্তু এখানে খুবই সংক্ষেপে কথাগুলা লিখতেছি, জাস্ট কি পয়েন্ট গুলা হচ্ছে নোট ডাউন করতেছি। আচ্ছা, তারপর 7 নাম্বার আমাদের থাকবে হচ্ছে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। শুধু ক্যাপাসিটি লিখি, কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি এবং হচ্ছে ভোল্টেজ ড্রপটা। এখন আন্ডারগ্রাউন্ডে আমাদের ধরো এটার ইনসুলেশন দেওয়া থাকে, ইনসুলেশন দেওয়া থাকে, তাহলে আমাদের এইখানকার ইন্ডাকটিভ যেই ব্যাপারগুলা, মানে ইন্ডাকটিভ ব্যাপার কখন আসে, লাইনের মধ্যে দিয়ে কারেন্ট গেলে চারপাশে চারপাশে আমি ম্যাগনেটিক ফিল্ড পাই, তো এটার কারণে ইন্ডাকটিভ যে রিঅ্যাকটেন্সটা এটা হচ্ছে অনেক লোয়ার হয়। ঠিক আছে, তারপর আবার ওভারহেডের গুলা হয় যে আমাদেরকে, যেহেতু মানুষের চলাচলের রাস্তার এই জায়গায় দিতে হয়, লাইনগুলা বেশ কাছাকাছি দেওয়া লাগে। ঠিক আছে, তাইলে এখানে আমাদের ওভারহেডের যে কন্ডাক্টর গুলা এগুলার হচ্ছে অনেক ক্লোজলি থাকে, এই কারণে এটার যে ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্সটা সেটা হচ্ছে আন্ডারগ্রাউন্ডের থেকে বেশি, মানে অনেক বেশি হয়। তাহলে এখানে আমি এক কথায় লিখি আন্ডারগ্রাউন্ড কেবলের যে কন্ডাক্টর গুলা থাকবে হ্যাজ লোয়ার ইন্ডাকটিভ রিঅ্যাকটেন্স। ওকে, তারপর 8 নাম্বার হচ্ছে আমাদের মানে এটার লাইফ লং, মানে কতটুকু, লাইফ লংজিভিটি কতটুকু, তাহলে এটার হচ্ছে ইউজফুল লাইফ আন্ডারগ্রাউন্ডেরটা হচ্ছে লঙ্গার, মানে আন্ডারগ্রাউন্ড বেশি দীর্ঘস্থায়ী বা বেশি টেকসই। আর মেইনটেনেন্স কস্ট সেম, যেটা ভালো জিনিস সেটার কস্ট সবসময় বাড়তেই হবে, তাহলে এটা আর নতুন করে বলার কিছু নেই, আন্ডারগ্রাউন্ডের কস্ট বেশি। 10 নাম্বার হচ্ছে ইন্টারফারেন্স ইন কমিউনিকেশন, এইটা জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখবা যে আমাদের হাইওয়েতে 3টা লাইন উপরে গেছে, আবার নিচ দিয়ে আবার অন্য একটা তার গেছে, ওই একটা হচ্ছে ইলেকট্রিক সাপ্লাইয়ের লাইন আর একটা হচ্ছে কমিউনিকেশন বা আমাদের টেলিফোনের মোবাইলের যে নেটওয়ার্ক গুলা সেগুলা। এখন কমিউনিকেশন হয়ই হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক এর মাধ্যমে, তাহলে ইলেকট্রোম্যাগনেটিক যখন একটা লাইন পাশে দিয়ে যাবে সেটার ইন্টারফারেন্স অবশ্যই থাকবে, তাহলে ওভারহেড সিস্টেমে আমাদের ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স ডিউ টু টেলিফোন বা মোবাইল লাইন অনেক বেশি। ঠিক আছে, তাহলে এটা কি হয়, পাওয়ার লাইনের যে ইয়াটা সেটার সাথে কমিউনিকেশনের লাইনের যেটা সেটা একটা আরেকটার উপর উপরিপাতন বা সুপার ইম্পোজড হয়, সেখানে আমরা প্রচুর নয়েজ মাঝে মাঝে দেখতে পাই, তাইলে আন্ডারগ্রাউন্ড সিস্টেমে কোনো ধরনের ইন্টারফারেন্স থাকবে না। তাহলে ইন্টারফারেন্স উইথ কমিউনিকেশন লাইন বা কমিউনিকেশন সার্কিট, এটা হচ্ছে ওভারহেডের অনেক বেশি, আন্ডারগ্রাউন্ডের অনেক লোয়ার। ওকে, তাহলে এই 10টা পয়েন্ট হচ্ছে যদি মনে রাখো, তাহলে তোমরা ওভারহেড আন্ডারগ্রাউন্ডের পার্থক্য দিক বা কম্পারিজন দিক বা দুইটার এক্সপ্লানেশন দিক, এখান থেকে 10টা লাইন 10টা পয়েন্ট মনে রাখলে সেগুলাকে অবশ্যই এক্সপ্লেন করে লেখার মতো অ্যাবিলিটি তোমাদের আছে পরীক্ষার হলে। আচ্ছা, তাহলে আমাদের চ্যাপ্টার 12 থেকে এতটুকুই থাকবে, এরপর আমরা চলে যাব হচ্ছে সাবস্টেশন। সাবস্টেশন হচ্ছে আমাদের চ্যাপ্টার 25। 25 এটা হচ্ছে সাবস্টেশন। আচ্ছা, এখন সাবস্টেশন যদি আসি, সাবস্টেশন আমরা দেখলাম কোথায় কোথায় থাকে, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, ডিরেক্ট এখান থেকে আসতেছে, তারপর প্রাইমারি ডিস্ট্রিবিউশন থেকে এসে আবার ছোট ছোট সাবস্টেশন দেখা যায় যেগুলো লোকালয়ে দেখতেছি, যেমন ধরো এই যে আমাদের এখানে মোহাম্মদপুরের দিকে একটা আছে, শিয়া মসজিদের এখানে একটা আছে, তারপর ইয়াতে একটা আছে, ওই যে তোমাদের বাসা যাওয়ার আশেপাশেই দেখবা যে অনেক জায়গায় আছে, ঢাকা ভার্সিটির ওইখানে আছে, তারপর এই যে প্রধানমন্ত্রীর বাসভবন যেখানে আছে সেই জায়গায় একটা আছে, আমার এখন আর মনে নাই যে আর কোথায় কোথায় সাবস্টেশন আমি দেখছি, জিগাতলা একটা আছে 33 কেভির, আর বাকিগুলো আমার মনে নেই।
আচ্ছা, তাহলে এই যে সাবস্টেশন গুলা কি হয়? সাবস্টেশন গুলা হচ্ছে বাসা বাড়িতে বা কনজিউমার লেভেলে পাঠায়। এখন কনজিউমার হতে পারে ইন্ডাস্ট্রিয়াল কনজিউমার অথবা রেসিডেন্সিয়াল কনজিউমার। ঠিক আছে, তাইলে এখন সাবস্টেশনের যদি আমরা একেবারে বুকের সংজ্ঞাটা বলি, এটা কাজ কি আসলে? একটা জায়গা থেকে জিনিস আসতেছে, ওইখানে সবকিছু স্টোর হচ্ছে, স্টোর হওয়ার পরে কোথায় কোনটা যাইতে হবে সেটা সে ডিরেকশন দিচ্ছে। তার মানে আমি বলতে পারি আমার পুরা সাপ্লাই লাইনে যতগুলা ইনস্ট্রুমেন্ট আছে সবগুলা ইনস্ট্রুমেন্ট হচ্ছে এখান থেকে অ্যাসেম্বলি হয়ে বাকি জায়গায় যাচ্ছে। তাইলে সাবস্টেশনের সংজ্ঞাটা হচ্ছে দ্য অ্যাসেম্বলি অফ অ্যাপারেটাস ইউজ টু কি ইউজ টু হচ্ছে কোথায় কি যাবে। ঠিক আছে, যেমন ধরো ইন্ডাস্ট্রিতে যাবে, সেখানে কত ভোল্টেজ লাগবে, তাহলে আমি ওই ভোল্টেজে কনভার্ট করতেছি। আবার ধরো আমাদের কোথাও পাওয়ার জেনারেশন হওয়ার পর ডিসি তে ট্রান্সমিট হচ্ছে, কিন্তু আমাদের বাসায় তো এসি লাইন লাগবে, তাহলে ডিসি থেকে এসি তে সেটা কনভার্ট করতে হবে। তার মানে এখানে সাবস্টেশনের মেইন উদ্দেশ্য হচ্ছে আমরা ক্যারেক্টারিস্টিক গুলা চেঞ্জ করে ফেলবো, চেঞ্জ সাম ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, এখন ক্যারেক্টারিস্টিক্স গুলা কি কি? ক্যারেক্টারিস্টিক হতে পারে ভোল্টেজ, আমরা ভোল্টেজ অবশ্যই আপ ডাউন করি ট্রান্সফরমারের মাধ্যমে। তারপর হচ্ছে আমাদের সাপ্লাইয়ের টাইপ, মানে এসি আর ডিসি কোনটা আমাদের দরকার। মাঝে মাঝে কিছু ক্ষেত্রে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা চেঞ্জ করি। ঠিক আছে, আর আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আছে যেটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টর। এই পাওয়ার ফ্যাক্টরটাও চেঞ্জ করা হয় সাবস্টেশনে, মানে যদি প্রয়োজন হয়। মানে ব্যাপারটা এরকম যে তোমার কাস্টমার কি চাচ্ছে বা কোন কনজিউমারে কোন জিনিসটা পাঠাতে হবে সেটার রিকোয়ারমেন্ট অনুযায়ী তুমি উৎপাদন করছো এতগুলা জিনিস, এখন তুমি এটাকে সে কাস্টমারের রিকোয়ারমেন্ট অনুযায়ী ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ করবা। কোথায় চেঞ্জ করবা? চেঞ্জ করার আমাদের জায়গাটা হচ্ছে সাবস্টেশন। তাইলে যে অ্যাপারেটাস গুলা দিয়ে এই জিনিসগুলাকে চেঞ্জ করব সেগুলো অবশ্যই সাবস্টেশনে থাকবে। হ্যাঁ, তাহলে তোমরা অলরেডি আইডিয়া করতে পারতেছো আশা করি যে ভোল্টেজ আমরা চেঞ্জ করি ট্রান্সফরমার দিয়ে, তারপর এসি টু ডিসি এটা আমরা চেঞ্জ করি হচ্ছে কনভার্টার দিয়ে। তারপর এখন ফ্রিকোয়েন্সি চেঞ্জিং সাবস্টেশন, সেখানেও আমাদের কোনটা দরকার, মানে ফ্রিকোয়েন্সি যে চেঞ্জারটা, সেই সব জিনিসগুলা থাকবে হচ্ছে একটা সাবস্টেশনে। ঠিক আছে, তাহলে সাবস্টেশনটা হচ্ছে আমাদের অ্যাসেম্বলি অফ দ্য অ্যাপারেটাস ইউজ টু চেঞ্জ সাম ক্যারেক্টারিস্টিক, এবং কোন ক্যারেক্টারিস্টিক গুলা হচ্ছে এখানে লিখে দিলাম। ঠিক আছে, আচ্ছা। এখন তাহলে সাবস্টেশন যেহেতু আমার হচ্ছে মানে একটা মেইন একটা অফিস হিসেবে কাজ করতেছে, এটা অবশ্যই একটা প্রপার একটা জায়গায় হতে হবে। মানে তুমি একটা জায়গা থেকে পাঠাবা, তার মানে তোমার এটা লোকালয়ের সেন্টার যে জায়গাটা সেই জায়গাটাই হইতে হবে। ঠিক আছে, তাইলে ফার্স্টের এটার যে ক্রাইটেরিয়া একটা সাবস্টেশন হওয়ার জন্য যে এরিয়া সিলেক্ট করবা, সাইটটা তোমার প্রপার হইতে হবে। তার মানে একটা প্রপার সাইট কখন হবে? তুমি এই জায়গা থেকে যেন ম্যাক্সিমাম এরিয়া কভারেজ দিতে পারো। একটা পুরা তুমি একটা রিজিয়ন ধরলা, ধরো এই ধানমন্ডি রিজিয়ন, সেটার মাঝামাঝি অবস্থাটাই তুমি এই সাবস্টেশনটাকে হচ্ছে বসাবা। আচ্ছা, তারপর হচ্ছে সেফটি ইস্যু আছে। সেফটি ইস্যু মানে তুমি বুঝলা যে এখানে সাবস্টেশনে আমরা হাই পাওয়ার নিয়ে কাজ করি, অনেকগুলা হাই ভোল্টেজ ইকুইপমেন্ট থাকবে, সেগুলা আগুন লেগে যাওয়ার সম্ভাবনা আছে, সেগুলা ফল্ট হওয়ার সম্ভাবনা আছে। তাইলে এটার জন্য যেন আশেপাশের এরিয়া ক্ষতিগ্রস্ত না হয়, সেটা একটা। আরেকটা হচ্ছে আবার আশেপাশের এরিয়ার জন্য সাবস্টেশনের ইকুইপমেন্ট যেন ক্ষতিগ্রস্ত না হয়। তাহলে দুইটারই সেফটি ইস্যু চিন্তা করে আমাদেরকে এরকম একটা সাইট হচ্ছে কনসিডার করতে হবে। ঠিক আছে, তারপর আরেকটা হবে হচ্ছে তোমার এটা যেন ইজিলি অপারেট করা যায়, এখানে যে লোকজনগুলা কাজ করবে তারা যেন খুব সুন্দরভাবে এটাকে মেইনটেনেন্স করতে পারে এবং অপারেট করতে পারে। আচ্ছা, এবং লাস্ট বাট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে খরচ। মানে সব যে জায়গায় যে কোনো কিছু মানুষের ইচ্ছা শখ যা কিছু সবকিছু আটকে যায় হচ্ছে ওই খরচটাতে। তাহলে তোমার লাস্টলি যেটা দেখতে হবে যে আমার ক্যাপিটাল কস্টটা যেন মিনিমাম হয়। তাহলে সাবস্টেশন তৈরি করার জন্য তোমার জায়গা তুমি কোনটা নির্বাচন করবা সেটার জন্য আমাদের এই চারটা জিনিস চিন্তা করলেই হবে। তাহলে সাবস্টেশন কোথায় কোথায় হইতে হবে? একটা প্রপার আমাদের সাইট লাগবে। ঠিক আছে, নর্মালি হচ্ছে সেন্টার অফ দ্য লোকাল এরিয়া। ঠিক আছে, বা এভাবে বলতে পারি সেন্টার অফ গ্র্যাভিটি অফ লোড। মানে আমার ধরো এখানে এত লোড লাগতেছে, এখানে এত লোড, চারপাশের এই এরিয়া জুড়ে লোড লাগতেছে, এইটার সেন্টার অফ গ্র্যাভিটি মানে বা ভর কেন্দ্র বলতে পারো কোথায়, সেই জায়গায় আমরা হচ্ছে সাবস্টেশনটাকে দিব। তাহলে সাবস্টেশনের অবস্থান হবে হচ্ছে
সেন্টার অফ গ্র্যাভিটি অফ লোড। ওকে ফাইন, প্রপার সাইড গেল। তারপরের পয়েন্টটা হবে হচ্ছে সেফটি অ্যান্ড রিলায়েবিলিটি। ওকে, তারপর হচ্ছে এটা হচ্ছে ইজিলি অপারেটেড অ্যান্ড মেইনটেইনড। আর লাস্ট যেটা বললাম ক্যাপিটাল কস্ট। ওকে, তাহলে এই 4টা পয়েন্ট চিন্তা করে আমাদের সাবস্টেশন দিতে হবে। এরপরের টপিক হচ্ছে ক্লাসিফিকেশন অফ সাবস্টেশন। এটা খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তাহলে ক্লাসিফিকেশন কি কি উপায়ে ক্লাসিফাই করা যায়, কত মানে বিভিন্ন ধরনের উপায় আছে। যেমন ধরো এটার কাজ কি, এই সাবস্টেশনের সেই কাজের উপর ভিত্তিতে আহ, কাজের উপর ভিত্তি করে আমরা এটাকে ক্লাসিফাই করতে পারি। তারপর আবার এটা হচ্ছে কিভাবে তৈরি আছে, মানে এটার কনস্ট্রাকশনটা কিরকম সেটার উপর। তাইলে ক্লাসিফিকেশন, আমি একটা সাবস্টেশন, এটা আমি একটা ফ্লো চার্ট আকারে আঁকতে চাই। এটা হচ্ছে 2 ওয়েতে ক্লাসিফাই করা যায়। এটা হচ্ছে ওয়েস, এই ফার্স্টের লাইনে, ফার্স্টের লাইনটা হচ্ছে আমার মানে কি কাজ করতেছে, তার মানে এটার সার্ভিস, সার্ভিস রিকোয়ারমেন্ট। আর আরেকটা হচ্ছে কনস্ট্রাকশনাল ফিচার। ওকে, তাহলে এই দুইটা হচ্ছে ওয়েতে আমরা সাবস্টেশনকে ডিভাইড করতে পারি। তাইলে আমি এখানে আগে পয়েন্টগুলো লিখবো, তারপর এটা নিয়ে কিছু একটু অল্প করে ডিসকাস করব। আচ্ছা, তাইলে এখন সার্ভিস রিকোয়ারমেন্টের উপর আমরা দেখলাম যে এটা কি কাজ করে, সেটা সিলেক্ট করে হচ্ছে আমরা কোন ক্যারেক্টারিস্টিকটা চেঞ্জ করতেছি। ওকে, কোন ক্যারেক্টারিস্টিক চেঞ্জ করতেছি সেটার উপর ডিপেন্ড করে এটা হচ্ছে আমাদের ওটার সার্ভিসটা আমরা ডিফাইন করি। তাহলে ফার্স্টেরটা হচ্ছে ধরো ভোল্টেজ আমরা চেঞ্জ করি, এবং এটাই সব থেকে কমন। ওকে, তাহলে ভোল্টেজ যদি চেঞ্জ করি তাহলে এটাই হচ্ছে সব থেকে কমন হবে। তাহলে এটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার সাবস্টেশন। ফার্স্টের টাইপটা হচ্ছে আমাদের ট্রান্সফরমার সাবস্টেশন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের, আরে এটা সরে না কেন, সেকেন্ডটা হচ্ছে আমাদের হচ্ছে সুইচিং সাবস্টেশন। সুইচিং সাবস্টেশন কি করে, সুইচিং সাবস্টেশন আর কোনো কাজ নেই, এটা জাস্ট পাওয়ার লাইন সুইচ করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। তারপর 3 নাম্বার হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর কারেকশন বা পিএফ লিখলাম আমি। চার নাম্বারটা হবে হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জার। এবং 5 হচ্ছে কনভার্টিং। কনভার্টিং বলতে এসি টু ডিসি বোঝাচ্ছে, কনভার্টিং সাবস্টেশন। তাহলে এই 3টা হচ্ছে। আচ্ছা, আরেকটা আছে যেটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল, যেটা টোটালি আলাদা। সব ইন্ডাস্ট্রিতে দেখবা ওদের আলাদা সাবস্টেশন আছে, আলাদা জেনারেশন ইউনিটই থাকে, মানে ওরা নিজেদের পাওয়ার সাপ্লাই নিজেরাই জেনারেট করে, এরকম একটা উপায় থাকে। আর একটা হচ্ছে লোকাল যে ইয়াগুলা সার্ভিস গুলা, যেমন ধরো মানে ডিপিডিসি বা ডেস্কো, সেখান থেকে একটা সাপ্লাই নেয়, আর একটা হচ্ছে নিজেদের জেনারেটিং একটা ইউনিট থাকে। তো আবার অনেকে সোলার সিস্টেম ইউজ করে, অনেক কিছু ইউজ করে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমাদের সার্ভিস রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে 6টা। 6টার মধ্যে প্রথমটা হচ্ছে ট্রান্সফরমার সাবস্টেশন, এটা সব থেকে বেশি কমন এবং সব থেকে ইম্পর্টেন্ট। পরের গুলা আছে বাট এতটা কমন না। ঠিক আছে, তাইলে আর কনস্ট্রাকশনাল ফিচারের দিক থেকে যদি আমি চিন্তা করি, কনস্ট্রাকশনাল হচ্ছে 1 নাম্বার হচ্ছে ইনডোর, 2 নাম্বার হচ্ছে আমাদের আউটডোর, তারপর এটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড, এরপরটা হচ্ছে পোল মাউন্টেড। এইটার মধ্যে পোল মাউন্টেডটা আমরা সব থেকে বেশি দেখতে পাই। ঠিক আছে, পোল মাউন্টেডটা হচ্ছে দেখবা একটা পোলের মধ্যে যতগুলো ইকুইপমেন্ট দরকার হয় সবগুলা ইকুইপমেন্ট একসাথে একটা পোলের মধ্যে সাজানো থাকে। এই যে আমরা এই অনেক সময় বলি না, ব্লাস্টিং এর আওয়াজ শুনতেছি, ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে, দেখবা তোমার বাড়ির একেবারে নিকটবর্তী যে পোলটা আছে সেখানে আগুন লেগে গেছে। তো সেখানে যে ট্রান্সফরমারটা থাকে, যেটা একেবারে আমাদের বাসার যে 220 ভোল্ট সেখানে নামায় নিয়ে আসে,
সেইটা হচ্ছে পোল মাউন্টেড। ওকে, তাহলে এখন দেখো এটার ট্রান্সফরমার সাবস্টেশন ফার্স্ট এরটা। আচ্ছা, তোমরা কয়জন প্রেজেন্ট আছো? তোমরা সিআর যারা আছো তারা একটু রেসপন্স করো তো। টিএম এর সিআর মারুফ আছো? কি আমার কথা শোনা যায় না? যাচ্ছে ম্যাম। টিএম এর সিআর মারুফ আছো, তারপর হচ্ছে যাচ্ছে ম্যাম। শোয়েব, ইয়ার্নের শোয়েব, আর হচ্ছে সালাম আলাইকুম ইয়েসি ম্যাম। রোমেনুর। হ্যাঁ, তোমরা তিনজন একটা কাজ করো সিআর, আর জি ম্যাম। তোমরা ছাড়াও আরো অন্য কোনো সিআর যদি থাকে তোমরা হচ্ছে নিজেদের রোল গুলা কালেক্ট করে আমাকে হচ্ছে ইয়াটা দিবা, অ্যাটেন্ডেন্সটা দিবা এখান থেকে, পার্টিসিপেন্ট লিস্ট থেকে। ঠিক আছে ঠিক ম্যাম। আছে, তো তোমরা তিন ডিপার্টমেন্টের সিআর নিজেদের রোল গুলা কালেক্ট করে আমাকে দাও। আমি দেখতেছি পার্টিসিপেন্ট সংখ্যা খুবই কম, মাত্র 70 জনের মতো, 68 জন। তোমাদের এক ক্লাসেই তো 68 জন বাবা, তোমরা তিন ক্লাস মিলে মাত্র 68 জন ক্লাস করতেছো। আচ্ছা, তোমরা তাইলে এখন একটু ইয়াটা অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, হ্যাঁ? আচ্ছা, স্ক্রিন শেয়ার মনে হয় বন্ধ হয়ে গেছে, আবার দিই। আচ্ছা, তাহলে এখন দেখো এইটা খুবই ইম্পর্টেন্ট, এই ক্লাসিফিকেশনটা হয়তোবা পরীক্ষা এভাবে দিতে পারি যে সাবস্টেশনটাকে সার্ভিস রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করে কয়টা ভাগে ভাগ করা হয়েছে সেগুলার মানে বিস্তারিত ব্যাখ্যা লিখো। তাইলে তোমরা ফার্স্টেই বলবা এই কয়টা ভাগে, 6টা ভাগে ভাগ করা হয়েছে, তারপর এগুলার ব্যাখ্যা শুরু করবা। ব্যাখ্যা বলতে শুধু কোনটার কি কাজ, যেমন ফার্স্ট এরটা হচ্ছে ট্রান্সফরমার সাবস্টেশন। ট্রান্সফরমার সাবস্টেশন কি করে, আমি পয়েন্ট গুলা লিখি। ভোল্টেজ লেভেল চেঞ্জ করে, ভোল্টেজ লেভেল চেঞ্জ করবে, তার মানে এখানে কি থাকবে, আমরা ট্রান্সফরমারের যে বৈশিষ্ট্য পড়ছি না, পাওয়ার সেম থাকবে, ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ভোল্টেজ এবং কারেন্ট হচ্ছে চেঞ্জ হবে। ঠিক আছে, এবং এই ধরনের সাবস্টেশনে এটাও লিখে দিতে পারো পাওয়ার সেম থাকে। এই ধরনের সাবস্টেশনে ট্রান্সফরমারই হচ্ছে মেইন কম্পোনেন্ট, ও ছাড়া এটার কাজ হবে না। তো এখানে ট্রান্সফরমারের মেইনটেনেন্স এর পিছিয়ে অনেক মানুষ থাকে, ট্রান্সফরমারে কুলিং এর জন্য এটা অয়েল ইউজ করে, আরো নানান কাহিনী আছে। আচ্ছা ঠিক আছে, তাইলে ম্যাক্সিমাম সাবস্টেশন হচ্ছে এই টাইপের। এরপরে যেটা যেটা লিখছি সুইচিং সাবস্টেশন। সুইচিং সাবস্টেশন ভোল্টেজ লেভেল চেঞ্জ করবে না। ঠিক আছে, তার মানে ইনকামিং এবং আউটগোয়িং যে লাইনগুলো থাকবে সেগুলার সেম ভোল্টেজ থাকবে। তাইলে এরা কি করে, এরা আর কিছুই করে না, জাস্ট সুইচিং বা অন অফ জিনিসটা করে। এভাবে লেখা দেওয়া উচিত ছিল, পারফর্ম জাস্ট সুইচিং। আচ্ছা, তারপর হচ্ছে পিএফ কারেকশন বা পাওয়ার ফ্যাক্টর কারেকশন। পাওয়ার ফ্যাক্টর কারেকশন হচ্ছে ইমপ্রুভ করে পাওয়ার ফ্যাক্টর। পাওয়ার ফ্যাক্টর কেন ইমপ্রুভ করা হয়, পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করা হয় হচ্ছে আমাদের রিয়েল পাওয়ার যেটা সেটা মানে বেশি পাওয়ার জন্য। ঠিক আছে, তাইলে এগুলা হচ্ছে কোথায় থাকে, এগুলা নর্মালি থাকে হচ্ছে আমাদের রিসিভিং এন্ডে। রিসিভিং এন্ড বলতে ট্রান্সমিশন লাইন থেকে জাস্ট সাবস্টেশনে আসছে, ডিস্ট্রিবিউশন শুরু হয়েছে ওই এন্ডিং এ, তো নর্মালি লোকেটেড অ্যাট রিসিভিং এন্ড। আচ্ছা, আর এটা আর কোনো বৈশিষ্ট্য ইম্পর্টেন্ট আছে, ইম্পর্টেন্ট হচ্ছে তাইলে এটা কোন জিনিসটা ইউজ করবে। আগেরটা যেরকম বললাম ট্রান্সফরমার মেইন কম্পোনেন্ট, এখানে আমাদের পাওয়ার ফ্যাক্টর যেটা দিয়ে কারেক্ট করা হয় সেটাই হচ্ছে আমাদের এখানে মেইন কম্পোনেন্ট। ঠিক আছে, তাহলে এই সাবস্টেশন গুলা পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্ট ইকুইপমেন্ট হিসেবে কি ব্যবহার করে, আমরা পড়ছি হচ্ছে ক্যাপাসিটর যদি প্যারালালি কানেক্ট করি সেটা পাওয়ার ফ্যাক্টর কানেকশন করে। তো আমাদের একটা ইয়া আছে, মানে একটা ইলেকট্রিক্যাল মেশিন আছে, সেটাকে বলা হয় হচ্ছে সিনক্রোনাস কন্ডেন্সার।
এইটা দিয়ে হচ্ছে পাওয়ার ফ্যাক্টর কারেকশন করা হয়। তো এটা জাস্ট নাম মুখস্থ রাখবা, সিনক্রোনাস কন্ডেন্সার ইজ ইউজড অ্যাজ পিএফ ইমপ্রুভমেন্ট ইকুইপমেন্ট। আচ্ছা, এটা গেল পিএফ কারেকশন। এরপর ফ্রিকোয়েন্সি চেঞ্জার। ফ্রিকোয়েন্সি চেঞ্জার হচ্ছে ফ্রিকোয়েন্সি চেঞ্জ করে, যেমন ধরো অন্য দেশ থেকে যদি আমি এক দেশ থেকে আরেক দেশে এটা ইম্পোর্ট করি, সেক্ষেত্রে দুই দেশের লাইনের ফ্রিকোয়েন্সি যদি আলাদা হয় সেটা আমরা চেঞ্জ করতে পারি, ঠিক আছে। অথবা আমাদের ইন্ডাস্ট্রিয়াল কিছু ক্ষেত্রে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, তাহলে সেটা হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি চেঞ্জিং। তাহলে এখানে আমাদের উম, মানে তেমন কিছু বলার নাই, বলার একটাই পয়েন্ট যে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউটিলাইজেশনে ইউজ হতে পারে। তাইলে এটা সংক্ষেপে লিখি, এফ চেঞ্জে এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইউজে নরমালি ইউজ হয়, ইন্ডাস্ট্রিয়াল ইউটিলাইজেশন। আচ্ছা, এরপর হচ্ছে কনভার্টিং। কনভার্টিংটা হচ্ছে ডিসি টু এসি অথবা এসি টু ডিসি, ঠিক আছে। এই দুইটা হয় এসি অথবা ডিসি তে, মানে এসি থেকে ডিসি করব অথবা ডিসি থেকে এসি করব। তাহলে এসি থেকে যদি ডিসি করতে চাই তাহলে এই সাবস্টেশন গুলা এসি তে পাওয়ার রিসিভ করবে, তারপর এটাকে ডিসি তে কনভার্ট করবে, ঠিক আছে। তাহলে এই যে সুইটেবল অ্যাপারেটাসটা কি হবে, এটাকে হচ্ছে তোমার মানে এই পারপাস গুলা, মানে কোন কোন পারপোজে এই ডিসি দরকার হয়, যেমন ধরো আমাদের ইলেকট্রোপ্লেটিং এ দরকার হয়, তারপর ইলেকট্রিক ওয়েল্ডিং এ দরকার হয়, এই টাইপের কাজগুলোতে আমাদের ডিসি দরকার হয়, তখন আমরা এসি থেকে এই ডিসিটাকে কনভার্ট করে নিই, ঠিক আছে। তো এটা লিখলাম না। এরপর হচ্ছে 6 নাম্বার যেটা ইন্ডাস্ট্রিয়াল। ইন্ডাস্ট্রিয়াল সাবস্টেশন নিজেদের, মানে একটা ইন্ডাস্ট্রিতে সাপ্লাই দেওয়ার জন্য ইন্ডিভিজুয়াল ইন্ডাস্ট্রিয়ালকে কোম্পানিকে সাপ্লাই দেওয়ার জন্য আলাদা সাবস্টেশন যদি করা হয় সেটা হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল, ঠিক আছে। তাহলে 5 আর 6 নাম্বার পয়েন্ট আমি লিখলাম না, এখানে এই দুইটা হচ্ছে একটু বেশি গুরুত্ব দিয়ে পড়বা, ট্রান্সফরমার সাবস্টেশন এবং পাওয়ার ফ্যাক্টর কারেকশন সাবস্টেশন। ট্রান্সফরমার সাবস্টেশনের আরো ব্যাখ্যা পড়া যায়, যেমন এখানে আমরা কোথাও স্টেপ আপ করি, কোথাও হচ্ছে স্টেপ ডাউন করি, এবং কোন কোন টাইপের ট্রান্সফরমার ইউজ করা হয়। আমাদের ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার হইতে পারে, এরকম নাম আছে, মানে কাজের ভিত্তিতে ট্রান্সফরমারের এরকম টাইপ আছে, ঠিক আছে। তাহলে এটার আমি সেকশন নাম্বারটা বলে দিই, তোমরা সেকশন পড়বা হচ্ছে চ্যাপ্টার 25 বললাম তো, 25.1 থেকে 25.4 পর্যন্ত পড়বা, ঠিক আছে। আচ্ছা, আর আউটডোর আর, আচ্ছা এটা বলি নাই না, ইনডোর আউটডোর, এটা একটু সংক্ষেপে বলে ফেলি, 7টা বেজে গেছে। তাহলে এখন কনস্ট্রাকশন আর ফিচারের উপর ইনডোর আর যেগুলা পাইলাম, ইনডোর মানে বোঝা যাচ্ছে যে এই জিনিসটা হচ্ছে একটা ঘরের মধ্যে আবদ্ধ, ঠিক আছে। তাহলে এখন আবদ্ধ জায়গায় তুমি লোয়ার ভোল্টেজের জিনিস ইনস্টল করবা নাকি হাই ভোল্টেজের জিনিস ইনস্টল করবা? নর্মাল কমন সেন্স থেকে বলতে গেলে আমরা হচ্ছে লোয়ার ভোল্টেজ যেটা সেটা ইনস্টল করি। তাহলে ইনডোরের যেটা সেটা মেইনলি হয় আপ টু 11 kV, ঠিক আছে, আপ টু 11 kV। এরপর আমাদের এটা কোনো কোনো ক্ষেত্রে 66 kV পর্যন্তও যায়, এবং যদি গ্রেটার দেন 66 kV হয় সেটা অবশ্যই আউটডোরে আমাদের ইনস্টল করতে হবে। তাহলে বেশি ভোল্টেজের জন্য আমাদের স্পেস বেশি দরকার, কন্ডাক্টর গুলা যেন ভালো জায়গা পায়, এগুলোর ক্লিয়ারেন্স মানে ভালো হয়, সেই জিনিসগুলোর জন্য আমাদের অবশ্যই এটা আউটডোরে ইনস্টল করতে হবে। আর আন্ডারগ্রাউন্ডে যেটা করি, আন্ডারগ্রাউন্ডে হচ্ছে যদি তোমার এলাকাটা খুব বেশিলি ওভার পপুলেটেড হয় এবং তোমার খরচও সেরকম থাকে, মানে তোমার কস্টিং তুমি দিতে পারবা, সেক্ষেত্রে আমরা হচ্ছে আন্ডারগ্রাউন্ডে এটা করি। এখন আন্ডারগ্রাউন্ডের ইয়াটা হচ্ছে তোমার মানে এই এটাও আন্ডারগ্রাউন্ড ডিস্ট্রিবিউশনের মতোই, ইনস্টলেশন কস্ট অনেক বেশি, তো এই ক্ষেত্রে তোমার পপুলেশন অনেক বেশি যেসব জায়গায়, আবার দেখা যায় অনেক জায়গায় জায়গার দাম অনেক বেশি, সেক্ষেত্রে আন্ডারগ্রাউন্ডে আমাদের এরকম হচ্ছে সাবস্টেশন তৈরি করা হয়, ঠিক আছে। আচ্ছা, তারপর পোল মাউন্টেড, এটা হচ্ছে সবচেয়ে কমন, পোল মাউন্টেড একেবারে চিপেস্ট ফর্ম অফ সাবস্টেশন, ঠিক আছে। এটা 11 kV অথবা 33 kV হয়, এরকম একটা এইচ আকৃতির একটা পোল থাকে, সেই পোলের মধ্যে এটা হচ্ছে ইনস্টল করা হয়, ঠিক আছে। তাহলে এটা তোমরা একটু পড়ে নিবা। আর আমি এখান থেকে কোয়েশ্চেন হচ্ছে সাবস্টেশন কি, সাবস্টেশন ইনস্টলের জন্য জায়গা সিলেকশনে তোমাদের কি কি রিকোয়ারমেন্ট হতে পারে, এবং ক্লাসিফিকেশনটা খুবই বেশি ইম্পর্টেন্ট। এবং ক্লাসিফিকেশনের কোয়েশ্চেন যদি আসে তোমরা খেয়াল করবা কোন ক্লাসিফিকেশনটা চাইছে,
হয়তো বলবে ক্লাসিফাই সাবস্টেশন অ্যাকর্ডিং টু সার্ভিস রিকোয়ারমেন্ট, তখন আবার এই ইনডোর আউটডোর এগুলা লিখে দিও না। আবার যদি বলে কনস্ট্রাকশনাল ফিচারের উপর ডিপেন্ড করে, তখন ইনডোর আউটডোর এগুলা লিখে দিবা, ট্রান্সফরমার সাবস্টেশন ফ্রিকোয়েন্সি চেঞ্জার এগুলা লিখে দিবা না, ঠিক আছে? যেটা কোয়েশ্চেনে চাইবে সেটা দিবা। আর আমি সেকশন নাম্বার তো বলেই দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাইলে তোমাদের পাওয়ার সিস্টেমে আর কি কি বাকি রয়ে গেল? আচ্ছা, এসি পাওয়ার সাপ্লাই স্কিম পড়াইছি, ডিস্ট্রিবিউশন পড়াইছিলাম, তারপর হচ্ছে সাবস্টেশন পড়াইলাম। এখন তোমাদের দুইটা টপিক ইম্পর্টেন্টের মধ্যে বাকি থাকলে, একটা হচ্ছে সার্কিট ব্রেকার আর কারেন্ট ট্রান্সফরমার, আর হচ্ছে আর্থিং, ঠিক আছে? তো এগুলো ইম্পর্টেন্ট হলো, এত বেশি ডিসকাশন এগুলাতে নাই। জাস্ট আর্থিং বলতে কি বুঝো এটুকুই, কারেন্ট ট্রান্সফরমার কি কাজ করে এতটুকুই। তো আমি টপিকের নামগুলো যেহেতু বলে দিলাম, তোমরা নিজেরা এটা পড়ে ফেলতে পারো। টপিক হচ্ছে সার্কিট ব্রেকার, লিখে দিই আমি। সার্কিট ব্রেকার থেকে যে কোয়েশ্চেনটা আসে সেটা হচ্ছে সার্কিট ব্রেকারের অপারেটিং প্রিন্সিপাল, আর সার্কিট ব্রেকার এবং ফিউজের পার্থক্য, আর একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফরমার, আর হচ্ছে গ্রাউন্ডিং অথবা আর্থিং কেন নেসেসারি। তো এই তিনটা টপিক হচ্ছে তোমরা পড়বা। গ্রাউন্ডিং মেবি চ্যাপ্টার 26, সার্কিট ব্রেকারের চ্যাপ্টার আমার মনে নাই। এই দুইটা জিনিস তোমরা হচ্ছে তোমাদের আগের টিচারের যে একটা শীট আছে ওইটা থেকে পড়বা। আর আরেকটা বিষয়, তোমাদের কাছে আশা করি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলো আছে, ওইখানে যত কোয়েশ্চেন আসছে সবগুলা সলভ করবা মাস্ট। আমি তো কোয়েশ্চেন করব, ঠিক আছে, বাট মডারেশন হবে, আরেকজন টিচারও করবে। তো তোমরা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন অবশ্যই অবশ্যই সলভ করবা। এখন তোমরা ওটা পড়তে গিয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন হও, সেটা আমাকে জানাইতে পারো, বাট এমনিতে পাওয়ার সিস্টেমে আর কোনো টপিক আমি পড়াবো না, ঠিক আছে? আর তোমরা বলছো আমাকে যে ডায়োডের ম্যাথের উপর একটা ক্লাস নিতে, সেই ক্লাসটা আমি নিব। আর একটা সাজেশন টাইপের জিনিস চাচ্ছ, তো এটা একদিন ধরো আধা ঘন্টা বা 40 মিনিটের একটা অনলাইন সেশনে আমি বলে দিব, ঠিক আছে? তো তোমাদের ক্লাস আমি এখানেই শেষ করতেছি। উম, আর সিয়ারা আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও, ঠিক আছে? ম্যাম আজকের অ্যাটেন্ডেন্স একটু কনসিডার করলে বেটার হইতো, আসলে শর্ট নোটিসের ক্লাস তো, বেশ কয়েকজন আসলে সিনই করেনি গ্রুপের মেসেজটা। ও আচ্ছা, ঠিক আছে, যাই হোক, অ্যাটেন্ডেন্স এমনি আমাকে দিয়ে রেখো, আমি অ্যাটেন্ডেন্স দিব, মানে আমার ক্লাস কাউন্ট হবে। কিন্তু যদি কম হয়ে যায় সেটা কনসিডার, সেটা ভিন্ন ব্যাপার, বাট তোমরা আমাকে অ্যাটেন্ডেন্স কে কে এখন প্রেজেন্ট আছে ওটা একটু দিয়ে রাখো, আমার ডকুমেন্টেশনের জন্য দরকার। আর যেটা বলতেছিলাম, যে তো আজকে